প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসছে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি, সেটি হচ্ছে কিশোরদের অপরাধে জড়িত হওয়ার যে ঘটনা। এবং গত মাসের অর্থাৎ 6 জানুয়ারিতে আমরা দেখলাম যে উত্তরায় আদনান নামের উত্তরার যেই স্কুল, সেই ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্র 14 বছর বয়সী আদনানকে নৃশংসভাবে খুন করা হয়। এবং মূলত এই ঘটনাটি ঘটার পরপরই এই কিশোরদের অপরাধে যুক্ত হবার ঘটনা এবং গ্যাং সংস্কৃতি, এই বিষয়টি আলোচনা সমালোচনায় আসে গণমাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকায় এবং সব জায়গায়। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়া কিংবা শীর্ষ সন্ত্রাসীদের অনুচর হিসেবেও কিন্তু ব্যবহার হচ্ছে অনেক ভয়ঙ্কর কিশোর, এবং সরাসরি কিলিং মিশনেও কিন্তু তারা অনেকে অংশ নিচ্ছে। আমরা যদি দেখি যে দুটি ধারা, যে দুটি চরমপন্থী আচরণ দেখাচ্ছে, সেটি হচ্ছে একদিকে গ্যাং কালচার এবং অন্যদিকে জঙ্গিবাদী যে আচরণ আমরা যদি দেখি। এবং এই চরমপন্থী আচরণ আসলে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, এর প্রতিকার কি, এই কিশোর অপরাধের বাংলাদেশের ভবিষ্যৎ কি, এ নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি ঝুঁকিতে কিশোর তরুণ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আছেন উত্তরার যে কিশোরটিকে খুন হতে হয়েছিল সেই আদনানের বাবা কবির হোসেন, এবং আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকার। আমরা একটু আলোচনায় আসতে চাই। আসলে কবির হোসেনের কাছে আমি সবার আগে আসতে চাই এবং সবার প্রথমেই এটা বলতে চাই যে সমাজের একজন হিসেবে আমাদেরও দায় আছে। আমরা আমাদের দায় এড়াতে পারি না এবং এই ক্ষতি অপূরণীয়। কিন্তু আর কোনো আদনানকে যাতে এই নৃশংসতার শিকার হতে না হয়, এজন্যই আমরা মূলত আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আজ। এবং আমরা আশা করছি যে আপনার মাধ্যমে আরও যারা অভিভাবক আছেন তারা সচেতন হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এবং প্রথমে একটা বিষয় একটু জানতে চাই যে আমরা যতটুকু জেনেছি যে পত্রপত্রিকা বা গণমাধ্যমে আদনান নিজেও উত্তরার একটি গ্যাংয়ের একজন সদস্য ছিল, এবং যেটা র্যাবের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে যে এলাকায় গ্যাং ভিত্তিক আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের কারণেই কিশোর আদনান খুন হয়েছে। এবং আমরা যেমনটা জানি যে এই হত্যাকাণ্ডে জড়িত 8 জনকে আজ সবশেষ খবর যে 3 দিনের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আপনার সাথে আসলে আদনানের কেমন সম্পর্ক ছিল, কতটা ক্লোজ ছিলেন আপনারা, এবং আদনান যে একটি গ্যাংয়ের সদস্য ছিল আপনি কি জানতেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে। আসলে আদনান যে গ্যাংয়ের সদস্য ছিল এটা আদনান হত্যার আগে আমরা কখনো জানি নাই, জানতে পারিনি। আর আমার সাথে আদনানের মানে আমার 3টা ছেলে, 3 ছেলের ভিতরে সব ছেলে মানে ও ছিল মেজো। জি। তো 3 ছেলের সাথে আমার ফ্র্যাঙ্কলি সম্পর্ক আর কি, কোনো কিছু ওরাও কখনো লুকায় না, আমিও কখনো ওদেরকে ওইভাবে ট্রিটও করি না যে লুকাইতে হবে। তো আপনি যে কথাটা বললেন যে আদনান গ্যাংয়ের সাথে জড়িত, আমরা পত্রপত্রিকা বা গণমাধ্যমে যেভাবে আসছে গণমাধ্যমে, আসলে আদনান যখন ক্লাস 7-এ পড়তো উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, জি, ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসে ও লেখাপড়া করতো ওই ক্যাম্পাস থেকে এই গ্যাং স্টার মানে 9 স্টার, ডিস্কো বয়েজ, তারপরে আদার্স যেসব এই গ্যাংগুলো আছে, বিগ বস, তারপরে ওইখান থেকে উৎপাদন হয়। ওই
ক্লাস 7-এর যে ক্যাম্পাসটা। এটা কি স্কুল থেকেই কি শুরু, স্কুল আপনি যেটা বলতে চাচ্ছেন, নাকি এলাকা ভিত্তিক? না, স্কুল থেকেই শুরু হয়। মানে ওই ধরনের ওটুক ছেলেদের ক্লাস 7 থেকে ওদের এইসব গ্রুপে আনার জন্য ওদেরকে নানানভাবে অ্যাপ্রোচ করে, কারা অ্যাপ্রোচ এবং করে? ওদেরই ক্লাসমেট। এবং এইটাকে এমনভাবে ওরা করে যে আমরা যেরকম আগে স্কুলে যেতাম, খোঁচাখুচি করতাম, একে একে দিতাম, এই সামান্য ইস্যুকে ধরেই ওরা কি করে, ওদের যে বড় ভাই আছে ওই বড় ভাইদের বলে রাখে যে আজকে ওর সাথে আমি এই করব, ও রাস্তায় বেরোলেই মাইর। তার মানে ওকে আগেই ওই ক্যাম্পাস থেকে যখন রাস্তায় ছুটি বাসার জন্য বের হবে, তখন ওর বড় ভাইরা আইসা ও সহ ওদেরকে একটা মাইর দিয়ে আতঙ্ক সৃষ্টি করে ফেলে। তো ওরা তো ক্লাস 7-এর ছাত্র, মানে খুব বাচ্চা মানুষ, হঠাৎ করে ভয় পাওয়া যায় যে কী হলো, আমি তো খোঁচাখুচি করছি না, কিছুই করি নাই, ও আমাকে খোঁচা দিল, আমিই মার খেলাম, ব্যাপারটা বুঝলাম না। আমাকে কি ফাঁসানো হলো? হ্যাঁ, আমাকে ফাঁসানো হইলো। তো ওই যে মাইরটা খাইলো ওই ভয়েতে সে আর এটা কারোর সাথে, মানে ওরা আবার থ্রেট দিয়ে দেয় যে খবরদার গার্জিয়ানদের যদি বলিস তাহলে পরের দিন কিন্তু তুই বাসায় যেতে পারবি না, এই ধরনের থ্রেট দিয়ে দেয়। তো আমার ছেলেকে যখন এই ধরনের কখনো ঘটনা ঘটে নেই, একদিন সে আমাকে এসে বলল যে বাবা, আমার ক্লাস ফ্রেন্ড ও বিভিন্ন গ্রুপের সাথে জড়িত, এখন ও আমার সামনে সিগারেট খায় ক্যাম্পাস থেকে বের। আদনান তখন ক্লাস 7-এ পড়ে। 7-এ পড়ে। তো আমি এই জিনিসটা, ওর কথাটা মানে একটু যাচাই বাছাই করার জন্য আমি ওকে কয়েকদিন মনিটর করলাম, নিয়ে আসলাম, নিয়ে গেলাম। এরকম করার সময় ঠিক একদিন যাই দেখি যে আমার ছেলের সামনেই এই সিগারেট টানতেছে, ও ক্লাস 7-এ পড়ে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ছেলেকে মাইলস্টোন আর রাখবো না, স্কুল চেঞ্জ করবে। হ্যাঁ, স্কুল চেঞ্জ করব। এই স্কুলটা যখন চেঞ্জ করে ফেললাম, এই চেঞ্জ করার আগে থেকেই 9 স্টার তৈরি হয়ে গেছে অলরেডি ওইখানে ওর অসংখ্য ক্লাস ফ্রেন্ড 9 স্টার সাথে জড়িত হয়ে গেছে। এবং আদনান ক্লাস 2 থেকেই মাইলস্টোনে পড়তেছে, এই 7 পর্যন্ত এসে পৌঁছাইছে। কিন্তু 7-এ এসে যেই কালচার দেখতেছে, এর আগে কিন্তু এই কালচার ছিল না মাইলস্টোনে। এর আগের স্টেপটা যেমন ক্লাস 5-এ সে জিপিএ 5 পাইছে আদনান, ভালো, মানে ওইখানকার পড়ালেখার মানটা আপনার মাইলস্টোনে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ওরা খুবই টেক কেয়ার করে এবং খুব ভালো মানের। কিন্তু ক্লাস 6-7-এ যখন আসে তখনই স্টুডেন্টরা এই শিক্ষকদের নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদের। এটা কি স্কুলের কোনো যে দায়, অথবা টিচাররা ঠিক মতো স্টুডেন্টদেরকে কন্ট্রোল করতে পারে না, এটা কি একটা বিষয়? টিচাররা স্টুডেন্টদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, কারণ ওরা এত হারে স্টুডেন্ট নিচ্ছে, এখন কন্ট্রোল করাই ওদের জন্য দায় হয়ে গেছে। আমি আরেকটা বিষয় একটু সংক্ষেপে জানতে চাই যে যখন আপনি উত্তরা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে আদনানকে নিয়ে আসলেন, আদনানের ভেতর কি কোনো পরিবর্তন, বা ও যখন ক্লাস 8-এ উঠলো তখন কি কোনো পরিবর্তন বা তার আচরণগত কোনো পরিবর্তন কি দেখছিলেন? বাসায় সে আসলে কি স্বাভাবিক ছিল, অথবা সে কি চুপচাপ থাকতো সবসময়? না, সে ক্লাসে চুপচাপ থাকতো, ক্লাসে খুব চুপচাপ থাকতো। কিন্তু যখন ওকে আমি ওই মাইলস্টোন থেকে পরিবর্তন করে উত্তরা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে আনলাম, তখন আচরণ দিক দিয়ে ওই মাইলস্টোনে যে আচরণটা ছিল, একটু উগ্রতা, একটু আমি এখন বাইরে যাব, কেন বাবা এখন যেও না, না তুমি না করো কেন, আমি যাবই। আমিও আচরণ দিক দিয়ে কেমন জানি হতবাক হয়ে যাচ্ছি, কি ব্যাপার, আমি বললাম, সে বললেছে যাবেই, এটা কি ধরনের হইলো, প্রতিবাদী। হ্যাঁ। তো আমি ও রাত মানে সন্ধ্যার সময় আবার টাইমলি চলে আসে, আসার পরে বললাম যে কী ব্যাপার বাবা, তুমি আজকে এই ধরনের আচরণ করলা? কই নাথিং, এটা তো আমি তো কী ধরনের আচরণ করলাম, মানে সে যে আমাকে অ্যাভয়েড করে বলে আমি যাবই, এটা তার কাছে মনেই হইল না যে আমি কি ধরনের আচরণ করলাম।
যাই হোক, ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে যখন ওকে ভর্তি করলাম, সেই ওই জায়গা থেকে আবার সে ফেরত আসছে, ওই চুপচাপতা, চঞ্চলতা আবার তার কমে গেছে। এখন ওইখান থেকে ওই মাইলস্টোন স্টুডেন্ট ওর পিছু আর ছাড়ে নাই, ওর সাথে লেগেই আছে, আমার গ্রুপে আসো, আমার গ্রুপে আসো, আমার গ্রুপে আসো, এক একজন এক একভাবে অ্যাপ্রোচ করতেছে। এই 6 ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটলো, দুঃখিত 6 জানুয়ারি, জি। তার আগের দিন অথবা তার আগে কি আপনারা কোনো কিছু আঁচ করতে পেরেছিলেন, বা ওকে কি বিমর্ষ দেখছিলেন, অথবা সে কি কোনো কিছু নিয়ে চিন্তিত ছিল, এমন কি কিছু না দেখছিলেন? না, এই ধরনের কোনো আচরণ, মানে নর্মালি যে ও তো জেসি পাশ করলো, জি পাশ করার পরে যে তার যে 9 সেশনটা আমরা ভর্তি করাবো, জি ওই প্রিপারেশনটা আমরা নিতে যাচ্ছি আর কি। যে ওর চুলটা একটু বড় হয়ে গেছে তখন ওই মুহূর্তে, তখন স্কুলের ট্রাস্ট স্কুলের একটা নীতি নির্ধারণ, যেটা নিয়ম। নিয়ম, ওইটা ওদের চুল বা গঠন যেগুলি ওদের নিয়ম কানুন, ওইটা মেনে চলতে হবে। তো আমি ওকে, ও যখন আমার সামনে দিয়ে বেরিয়ে যায় 4:05, তখন আমি ওকে বললাম যে বাবা কোথায় যাচ্ছ? বলে যে ওই যে প্রত্যেক দিন, এখন তো শীতের দিন, যেখানে আমি ব্যাডমিন্টন খেলি ওইখানে যাচ্ছি। তো তোমার তো আজকে চুল কাটাবো, কালকে তোমার ভর্তি। বলছে বাবা আমি 1-1.5 ঘন্টার ভিতরেই চলে আসবো, আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো। তা আমি ওকে বললাম যে তোমাকে যদি ওই অবস্থায় স্কুলে নিয়ে যায়, স্যার কিন্তু আমাকেও বকা দিবে, তোমাকেও বকা দিবে। তো ও খুব কাকুতি মিনতি করলো যে বাবা প্লিজ আজকে একটু যাই, কালকে তো স্কুল পড়ে যাবে, স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে, তখন এত বেশি টাইম পাবো না, আমার তো তখন আরো আগে চলে আসতে হবে। জি আমি একদম শেষ আপাততভাবে একটু আপনার কাছে একটু জানতে চাই যে জনাব কবির হোসেন, আপনি কি মনে করেন যে আসলে এই যেই দুঃখজনক এবং মর্মান্তিক যে ঘটনাটি ঘটলো, এর পেছনে কে দায়ী বা কারা দায়ী এর পিছনে? আপনার মানে মতে? মানে আমার মতে যদি বলতে চান, যে এর পিছনে ওই যেই ছেলেপুলা এই কাজ করছে তাদের গার্জিয়ান দায়ী, আমি এটাই মনে করব। আচ্ছা আবার আসবো আপনার কাছে। আমি তো অধ্যাপক ডক্টর জিয়া রহমানের কাছে আসতে চাই। কবির হোসেনের বক্তব্য আমরা শুনছিলাম, আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা, এবং এই ঘটনা যে এটাই প্রথম তা কিন্তু নয়, এর আগেও অনেক ঘটনা ঘটেছে। এই যে কিশোর অপরাধ প্রবণতা এবং একটা চরমপন্থী আচরণ, এবং দেখা যায় যে আস্তে আস্তে একটা কিলিং ইনস্টিংক্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, যে যেভাবেই হোক মেরে ফেলতে হবে, এবং বিশেষ করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা, কিভাবে দেখছেন বিষয়গুলোকে? ধন্যবাদ। আসলে মানে আমি কথাটি বারবার বলছি যে আসলে এই ইস্যুটা কিন্তু সামাজিক ইস্যু, সোশ্যাল ইস্যু। এখানে সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আছে, যেহেতু কিশোরদের বিষয় আসছে, সেই একটা অংশ আছে যে এই কিশোরদের মনস্তত্ত্বে এই বিষয়গুলো যেভাবে ওয়ার্ক করছে, এই যে পিয়ার গ্রুপদের সাথে মেলামেশা, বন্ধুদের সাথে মেলামেশার ফলে, অ্যাক্টিভিটিসগুলো করার ফলে তাদের যে মনস্তত্ত্বে যে পরিবর্তনটা হয়। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, বিশেষ করে আমি বহু জায়গায় বলেছি যে আমাদের যে সোসাইটির একটা অ্যাব্রাপ্ট একটা ট্রান্সফরমেশন ঘটে গেছে। এখানে এত সব এলিমেন্ট আমাদের সোসাইটিতে হঠাৎ করে ঢুকেছে, যে কোনো পুরো সোসাইটি অস্থির হয়ে গেছে। কেমন ট্রান্সফরমেশন, বিশেষ করে কোন বিষয়টা? না, আমরা দেখছি, আপনি যদি টেকনোলজির কথা দেখেন, টেকনোলজি, ইন্টারনেট, মোবাইল ফোন, এই যে এক্সেস, ইন্টারনেট, ফেসবুক, আপনি দেখবেন যে এই সমস্ত জায়গায়, প্রতিটি জায়গায় এই ফেসবুককে কিন্তু ব্যবহার করছে এই ছেলেপেলেগুলো। জি। তারপরে মোবাইল ফোন, তারপরে আপনার পর্নোগ্রাফি, এই যে পর্নোগ্রাফি, ড্রাগ, আপনি এর প্রতিটির সাথে একটা একটা কোনো না কোনোভাবে রিলেশনশিপ আছে। অর্থাৎ এই যে স্বাভাবিক জীবন থেকে যে একটা ডেভিয়েন্ট বিহেভিয়ার হয়ে ওঠা, বিচ্যুতিমূলক আচরণ, এখানে আপনি দেখছেন একদিকে উনি যেটা বলেছেন, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনার যে স্কুলিং, আপনি যে সময় এখন যে স্কুলের উপর যে প্রেশারটা পড়ছে, যে হারে ছাত্র ভর্তি করা হচ্ছে, যেভাবে পয়সার উপর নির্ভর হয়ে গেছে প্রাইভেট স্কুলগুলো, মানে এই মনিটরিং হঠাৎ করে, এই যে আমার ইন্ডিকেটরগুলো উপরের দিকে যাচ্ছে, এখন এটা কিন্তু আসলে ডিরেক্টলি মডার্নিটির একটা
অফশুট বা বাই প্রোডাক্ট। আমরা মডার্ন উপরের দিকে যখনই যাব এই পরিবর্তনগুলো হতে থাকবে বিভিন্ন জায়গায়। এখন আপনি তো টেকনোলজি আপনার ব্যবহার করতেই হবে, নিতেই হবে, কিন্তু এর যে নেগেটিভ দিকগুলো এগুলোর জন্য যে দেখভাল করা, লুক আফটার করা, রেগুলেশন করা, সেটা মনিটর করা, তার কিন্তু একটা সার্টেন টাইম আপনাকে দিতে হবে। কারণ ইনস্টিটিউশনগুলো যে ইনস্টিটিউশনগুলো আছে, এক্সিস্টিং ইনস্টিটিউশনগুলো রেডি না এগুলোকে কোপ করার জন্য। এখন অন দি আদার হ্যান্ড পরিবারের যে আপনি যে কথাটি তুলেছেন, সোশ্যালাইজেশন প্রসেসে ছোটবেলার থেকে যেভাবে আমরা ছোটবেলায় দেখেছি যে স্কুলে আসা, বিকালবেলা মাঠে খেলতে যাওয়া, চলে আসা মাগরিবের আগে, এটাই একটা ছন্দপতন। এই যে ছন্দপতন হয়েছে, এখন অনেক বাবা মা আছে, উইথ ডিউ রেসপেক্ট, অনেক বাবা মা আছে এরা কিন্তু জানতেও পারছে না, এটা বুঝতেও পারছে না যে কি হচ্ছে, কারণ বিকজ অফ দেয়ার ল্যাক অফ নলেজ। কবির হোসেন কিন্তু ওই মানে সব গ্যাংয়ের সদস্যদের বাবা মাকে তিনি দায়ী করলেন না, উনি করছেন দায়ী, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা যেই ধরনের একটা অ্যাব্রাপ্ট ট্রান্সফরমেশন হয়েছে। বাবা, ধরুন কথার কথা আমি বলছি, আমি একদম উদাহরণ দিয়ে, যেহেতু আমরা এই নিয়ে কাজ করছি, একজন বাবা তার ছেলে মানুষ করছে, কোটি কোটি টাকার মালিক আমি জানি, যার পড়াশোনা নাই, এবং সে এখন তার ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, প্রতি কিছুদিন পর পর সে ব্যাংককে, সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ঘোরাতে। এখন এই জায়গায় ধরেন যে এই যে সে নিচ্ছে, সে কিন্তু ছেলেটি যখন তাকে যা চাচ্ছে তাকে তাই দিচ্ছে, ফলে সে কিন্তু তার হাতে যেহেতু টাকা আছে, রিসোর্স আছে, সে একটা অ্যাফ্লুয়েন্ট ঘরের ছেলে, অবস্থাপন্ন ঘরের ছেলে সন্তান, সে কিন্তু আরেকটি নিম্নবিত্তের সন্তানকে, ওই যেই কালচারগুলো তৈরি হয়েছে। কারণ এই যে আপনি দেখবেন যে দেয়ালে গ্রাফিটি, এটা কিন্তু আপনি 1920s আমেরিকান সোসাইটিতে আমরা দেখেছি। এখনো যে কোনো ডাউন টাউনে গেলে আপনি দেখবেন যে এই জিনিসটি দেখা যায়। সো আলটিমেটলি আমরা ওই জায়গায় যাচ্ছি, আমি বলছি যে ওই জায়গায় যাচ্ছি, ওরা তো অনুসরণ করছে, কপি করছে থ্রু ইন্টারনেট, থ্রু আপনার বিভিন্ন ধরনের মুভি, থ্রু যে চ্যানেলগুলো আছে। তো কাজেই এখন এখানে কিন্তু মানে যে প্রিভেন্টিভ মেজারগুলো আমেরিকান সোসাইটিতে নেওয়া হয়েছে, তারাও দীর্ঘ সময় ওয়েট করেছে। এই 1920s একই অবস্থা আমেরিকায় ছিল, হঠাৎ করে আরবানাইজেশন, বিভিন্ন দেশ থেকে ইমিগ্র্যান্ট তারা এখানে গিয়েছে, একটা কালচারাল কনফ্লিক্ট, এবং এই স্ট্রিট কর্নার সোসাইটি বলে সে সময় হুইটি, বিখ্যাত সোশিওলজিস্ট, এগুলো লিখেছে যে ঘেটো কালচার যে জায়গাগুলো ছিল। এখন আমাদের কাছে তখনকার মূল বিষয়টা কিন্তু ছিল দারিদ্র, পভার্টি কিংবা কালচারাল ইস্যু, মানে ওই যেই জুভেনাইল ডিলিনকুয়েন্সি বা কিশোর অপরাধ যে মডার্ন সোসাইটিতে ডেভেলপ করেছিল, তার মূল বিষয়টা ছিল কালচারাল কনফ্লিক্ট, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, স্কুলে যে ড্রপ আউট, মিলতে পারছে না, কোপ করতে পারছে না, তখন রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করছে, অ্যাট দ্য সেম টাইম যে ড্রাগ নিচ্ছে কিংবা সে কোনো অ্যালকোহলে আসক্তি হচ্ছে, এইভাবে তো হোমিসাইড এবং কিলিং, মার্ডার, এবং এই যে গ্যাংয়ের মানে এক জায়গায় আপনি অলস সময় কাটাচ্ছেন, আপনার আফটার স্কুল থেকে যাচ্ছে না, স্কুল পড়া ছেড়ে দিয়ে সে এখন ওই জায়গায় এসে এখন বাংলাদেশে কিন্তু এটা শুরু হয়েছে। মানে এটা কিন্তু একটা সাইকেল। আপনি দেখবেন প্রথমে দেখা যাচ্ছে সে কোনো না কোনোভাবে কোনো একটা রিলেশনশিপে জড়িয়েছে, তারপরে দেখবেন যে ইয়াবা বা ড্রাগে। এখন বাবা মা কিন্তু রাত জেগে যে ছেলেটি বা মেয়েটি পড়াশোনা করছে বলে মনে করছে, তার যেহেতু সেই অবস্থাটা নাই, সে মনে করছে তার ছেলে বা মেয়েটি অনেক ভালো কাজ করছে, বা এই যে একটি মানে আপনি সে দেখছে যে একটি ভালো ডিভাইসে চালাতে পারছে, এটি তার কাছে মনে হচ্ছে যেটা বিস্ময়কর ব্যাপার। সো আমি বলছি যে এই গ্যাপটা প্রতিনিয়ত কিন্তু একটা বিরাট। এর মধ্যে আবার যারা আরও অংশ আছে, যারা বাবা মা দুজনে চাকরি বাকরি করছে, ফলে লুক আফটার করার এইরকম মানে সিচুয়েশনই নাই। আমরা ধরেন আমি যেটা বলছি যে শুধুমাত্র এই ট্রান্সফরমেশনের কারণে শুধুমাত্র কিশোরদের উপরই যেটা পড়ছে সেটা না। আপনি যখন একটা ছেলে তার বাবাকে মেরে ফেলছে মোটরসাইকেলের জন্য, কিন্তু বাবা যখন ছেলেকে বা ছোট বাচ্চাটাকে একেবারে ব্রাউনবাড়িয়া ডুবিয়ে মেরে ফেললো, দুটো বাচ্চাকে নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, জাস্ট তার একটা এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ। এই যে এলিমেন্টগুলো কিন্তু মডার্ন সোসাইটি ভায়া ডিফারেন্ট মিডিয়া বা এগুলোর মাধ্যমে আসছে। তো আমার কাছে মনে হয় যে আমরা হয়তো রাতারাতি এখান থেকে উত্তরণ ঘটানো যাবে না। একটা জিনিস আমি একটু জানতে চাই অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান, আগে কিন্তু আমরা দেখেছি যে যদি আমরা ঢাকাতেই আমরা যদি জানি যে বিভিন্ন পত্রপত্রিকায় যেটা খবর এসেছে যে ঢাকাতে এখন এই মুহূর্তে 30টি গ্রুপের মতো এরকম গ্যাং সক্রিয় রয়েছে, সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু যেটা হচ্ছে যে আগে বিভিন্ন পাড়া মহল্লা এলাকা ভিত্তিক একটা সংঘবদ্ধ দল ছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সেই দলগুলো আরো বেশি এক্সট্রিম পর্যায়ে গিয়ে তারা আধিপত্য বিস্তারকে নেয়ার জন্য একজন আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধা বোধ করছে না।
এই বিষয়টি কেন হ্যাঁ, হচ্ছে? এটি আমি বলছি, আপনি যদি আপনি হিস্ট্রি দেখেন, ইভেন বাংলাদেশের কথা যেহেতু বলছেন আপনি, এখানে কিন্তু একটা ওয়েভ এসছে। আপনি 60s যে ওয়েভটা ছিল সারা পৃথিবীতে তখন যে কোল্ড ওয়ারের কারণে, স্নায়ুযুদ্ধের কারণে আপনি দেখবেন যুবকদের মধ্যে তখন ওই চে গুয়েভারা জি। কিংবা কার্ল মার্কস, বিপ্লবী। বিপ্লবী চেতনা, এবং সেটা কিন্তু আমেরিকান সোসাইটিতে যেমন আপনার ওই যে আপনার ব্ল্যাক সিভিল রাইটস মুভমেন্ট থেকে শুরু করে ভিয়েতনামি যুদ্ধের এগেনস্টে মুভমেন্ট শুরু করে বাংলাদেশে টিকল ডাউন প্রসেসে এই দেশেও কিন্তু চলে এসেছিল, এবং ফলে তখন ছেলেমেয়েরা কিন্তু পুরোপুরি মানে এখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এখন ওয়ান সিঙ্গেল ক্যাপিটালিস্ট সিস্টেম, সারা পৃথিবীতে এই চেকারটা নাই। ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যে নেগেটিভ দিক, যেটা কার্ল মার্কস বহুত আগে বলেছিলেন যে মানে ক্যাপিটালিস্ট আর ডিগিং দেয়ার ওন গ্রেভ, মানে এটা যদিও রেটরিক মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি যেহেতু চেক অ্যান্ড ব্যালেন্সটা নাই, আপনার এই পুঁজিবাদী মানসিকতার জন্য কমোডিফিকেশন বা যেটাকে আমরা বাণিজ্যিকরণ বলছি, প্রতিটি জায়গায় এই বাণিজ্যিকরণের ফলে আপনার যেই নীতি নৈতিকতা কিংবা যে ডিসিপ্লিন, এগুলো সব ভেঙে যাচ্ছে। তো এইটা আপনার এই ওয়েভটা কিন্তু আমি বলছি 60s একটা ওয়েভ গেছে। যুদ্ধের পরে আমাদের বাংলাদেশের 72-তে আপনার মনে আছে, 72 বা আপনি তো নিশ্চয়ই তখন ছোট ছিলেন বা আমি জানি না, জন্মই হয়তো আপনার হয়নি, হোয়াটএভার। আমি বলছি 72-র পরে আমরা যেটা দেখেছি একটা অস্থির ছিল, তখন কিন্তু একটা ফ্যাশন করা, হাই হিল জুতো পরা, বড় বড় চুল রাখা, কিন্তু আপনি দেখবেন যে তখন এরকম ছিল, একটা রবিনহুডের একটা অ্যাটিচিউডও ছিল, যে একটা বড় ভাই যদি ছোট একটা ছেলে হয়তো দুষ্টুমি করছে, তাকে ধরে কান ধরে উঠবোস করাচ্ছে, তুমি আর এগুলো করবে না। অর্থাৎ এই এক একটা ওয়েভ এক এক রকম। এখন যে ওয়েভটা আসছে আপনি বলছেন, এই ওয়েভের মধ্যে মূলত মানি, টাকা, টেকনোলজি, ড্রাগ, সেক্স, এই সবগুলোই কোনো না কোনোভাবে আছে। আপনার সোসাইটি ওপেন হচ্ছে, কিন্তু সেই ওপেন সোসাইটির ভ্যালুসগুলো যে নিচ্ছে ছেলেপেলেগুলো, এবং এই প্রতিটি ইনস্টিটিউশনই এটা কোপ করতে পারছে না। এত অস্থির একটা অবস্থার মধ্যে আছে, স্কুল বলেন, কমিউনিটি বলেন, অর্গানাইজেশন বলেন, প্যারেন্টসরা বলেন, সব জায়গায় এই একটা অস্থিরতা তৈরি হয়েছে। এবং তৈরি হয়েছে বলে আমি বলছি যে আপনাকে আমি যে মানে অর্ডারটা বলছিলাম, এই ধরেন প্রথমে হয়তো একটা রিলেশনশিপ হচ্ছে, মোবাইল ফোন ইউজ করছে, তারপরে সে কোনোভাবে একটা ড্রাগ নিচ্ছে বা মানে খেয়াল করে নিচ্ছে, হেয়ালি করে নিচ্ছে, তারপর হয়তো একটু হয়তো সিগারেট স্মোকিংয়ের মধ্যে যাচ্ছে, এরপরে আস্তে আস্তে দেখবেন যে পর্নোগ্রাফিতে আসক্তি হচ্ছে, তারপরে আপনি দেখবেন যে ড্রাগে আর একটু আসলে, তারপরে দেখবেন যে ড্রপ আউট হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে না, কিন্তু প্রতিদিনই বাবা মার কাছ থেকে টাকা নিচ্ছে। এবং যেহেতু বাবা, এবং আপনি দেখবেন মানে এগুলো ভেরি ইন্টারেস্টিং, এগুলো নিয়ে রিসার্চ হয় না, দুর্ভাগ্য। এই ছেলেগুলো আপনাকে ডিসিভ করছে, এমনভাবে ডিসিভ করছে, বাবা মারা কিন্তু এটা বুঝতেও পারে না। এত সুন্দর ব্যবহার, এত ভালো কথা, এবং এত মানে স্মার্টনেস, তখন বাবা মারাও অনেকটা মানে এটা আসলে তাদের কাছেও জিনিসটা খুব মানে কনফিউজিং একটা অবস্থা তৈরি হয়। তারপরে এই যে ড্রপ আউট যখন হয়, তখন আপনি দেখবেন যে তাকে তো চলতে হচ্ছে, স্টাইল করতে হচ্ছে, পিয়ার্সিং করছে, কেউ চুল, কেউ কার্ল করছে, তার টাকার দরকার হয়। তো এইভাবে তখন হয়তো দেখা যাচ্ছে যে যার আছে সে যোগান দিচ্ছে, যার বাবার প্রচুর টাকা আছে সে আরও নিচ্ছে, এবং সে হয়তো নিজের তখন ওই সাইকোলজিক্যাল ইস্যুটা তখন চলে আসে, তার মধ্যে হয়তো তখন হিউম্যানশিপ বা এক ধরনের, এবং তার মধ্যে সে দেখছে। আপনি হেল অ্যাঞ্জেলস যে নোটোরিয়াস বাইক গ্রুপ আমেরিকাতে দেখবেন, সেখানে পিএইচডি ডিগ্রিধারী লোকও আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। সো কাজেই আমি বলছি যে এই যে জিনিসগুলো হয়েছে, কিন্তু আমরা যদি বলি যে এটার উদাহরণ হিসেবে আমি দেখাতে চাচ্ছি না, আমি বলছি যে এই মডার্নিটির সাথে সাথে আপনার কেন আমরা কেন আপনি বলেন আমাদের হাইওয়ে পুলিশ করলাম, কেন আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করলাম, কেন আমরা নৌ পুলিশ করলাম, কেন আমরা ট্যুরিস্ট পুলিশ করলাম, অর্থাৎ আমাদের এগুলো কিন্তু প্রয়োজন হয়েছে। যে এই যে আমাদের ইকোনমি বড় হয়েছে, এর পাশাপাশি অফশুট হিসেবে যে প্রবলেমগুলো তৈরি হয়েছে, স্পেশালাইজড ফোর্স আমাদের দরকার। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একজন দর্শক ফোনে আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি, রফিকুল ইসলাম, আপনার মতামত বা প্রশ্নটি একটু রাখবেন সংক্ষেপে। আমার প্রশ্নটা হচ্ছে, তারা তো এই যে বাহিনী টোকাই যে গ্যাংগুলো, জি, এই গ্যাংগুলো প্রতিটা স্কুলের বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করে তাদেরকে প্রথমে তাদের ভিতরে ড্রাগ দিয়ে দিচ্ছে, তারপর ড্রাগ দেওয়ার পরে তাদেরকে ড্রাগ এডিক্ট যখন হয়ে যায় তখন বললো যে টাকা আনো, টাকা আনতে গিয়ে তখন সে বিভিন্ন অপরাধের সাথে এদেরকে সম্পৃক্ত করে।
কিন্তু গ্রুপদের যারা লিডার, এই লিডাররা হলো 100% টোকাই। এদের কোনো কোয়ালিফাইড কোনো ফ্যামিলি না, এরা টোকাই ফ্যামিলি থেকে আইসা এই স্কুলের কলেজের ছাত্রদেরকে এইভাবে তাদেরকে দিয়ে অপরাধ করাচ্ছে। কিন্তু আমি অনুরোধ করবো যে তাদের যে ফেসবুকে আপনি দেখবেন, প্রত্যেকটা ফেসবুকে ভিতরে একটা আন্ডারগ্রাউন্ডে গেলে তাদের সাথে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এবং এই রাজনৈতিক দলের বড় ভাইরাই এদেরকে ইউজ করে। জি, আমরা বুঝতে পেরেছি যে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে। আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আর অন্যান্য অনেক খবর নিয়ে ফিরছি। এই বিষয়ে সঙ্গে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আসলে আমরা আমাদের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি ঝুঁকিতে কিশোর তরুণ। আমাদের একজন দর্শক ফোনে আছেন, আমরা একটু টেলিফোনটি নিয়ে তারপর আলোচনা আসবো। তবে তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি। একজন দর্শকের ফোন নিয়ে তারপর আসছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন বা মতামতই রাখবেন। আমি উত্তম কুমার বলছিলাম নারিন্দা থেকে। জি, আমি এই এলাকায় প্রায় 19 বছর ধরে একই এলাকায়। তা আমি এই এলাকায় পর্যবেক্ষণ করে আপনাদের টপিকটার সাথে একদম মিলে যায় এই এলাকার অনেক কিছুই। সেক্ষেত্রে একজন বড় লোকের ছেলে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, অথবা মনে করেন শুক্রবার জুম্মার নামাজ পড়তেছে, সেই বড় লোকের পিছনে অথবা ব্যাংক কর্মকর্তার ছেলের পিছনে সে ভালো খারাপ, তার টাকা আছে কি নাই সেদিকে তাকায় না। তার পিছনে হিরোইনচি, গাঞ্জুটি, বড় লোক, ছোট লোক, অন্তত জন পিছে সিরিয়াল দেবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আপনারা যে টপিকটা নিয়ে কথা বলছেন, তার পিছনে অর্থের একটা বিশাল কিন্তু কাজ করে। সেই অর্থের যোগানদাতা কিন্তু ওই ব্যাংক কর্মকর্তার ছেলে, অথবা পুলিশ কর্মকর্তার ছেলে, অথবা বড় লোকের ছেলে। সেখানে হিরোইনচি, গাঞ্জুটি কিন্তু তখন কিন্তু ওই সে যদি বড় লোক ছেলের কাছ থেকে সাহস পায়, তার যে কোনো কাজ করতে সে কোনো পিছপা হবে না। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি সেই ব্যাংক কর্মকর্তার ছেলেরা বলি, অথবা নিজেদের বড় লোকের ছেলেরা যদি এটা যদি লিড না দেয়, কোনোভাবেই এটাকে বন্ধ করা যাবে না। জি, বড়লোক ছেলেদেরকে লিড দেওয়া বন্ধ করতে হবে। আপনি কোন এলাকার কথা বলছিলেন দর্শক, আবার একটু বলবেন? আমি নারিন্দা এলাকার কথা বলছিলাম, ঢাকা। আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমি একটু ডাক্তার মেঘলা সরকারের কাছে আসবো, তবে তার আগে আমাদের কাছে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আছে। সেটা হচ্ছে আমাদের একজন সহকর্মী সামদানি হক নাজুম, তিনি উত্তরার একটি গ্রুপের বা গ্যাংয়ের একজন সদস্যের একটি ইন্টারভিউ নিয়েছেন, এবং তারপর সেখানকার কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছেন। সেই গ্যাংয়ের সদস্য কি বলেছেন এবং অভিভাবকরা কি বলছেন, আমরা তা দেখে এসে আলোচনা আসবো। ছিল আর কি সিনিয়র যারা, ওদেরকে মানে কিছু করার জন্য আর কি, সিনিয়ররাই আর কি ম্যাক্সিমাম টাইম 13 নম্বরে বসে, তো এর জন্য আর কি ওরা এখানে আসছে। সিনিয়রদের সাথে কি কোনো ক্লাস ছিল আগে থেকে? সিনিয়রদের সাথে ওদের আর কি একটা ক্লাস ছিল আর কি, ফেসবুকে আর কি ম্যাক্সিমাম টাইম, সোশ্যাল মিডিয়া। ক্লাসটা কি নিয়ে? উনি এরকমই আর কি, পাওয়ার আর কি, যেটা বললাম যে আমি চালাবো। তারপরে কেউ কারো গার্লফ্রেন্ডকে টিজ করছে বা এরকম কিছু আর কি নিয়ে আর কি মারামারিটা আর কি শুরু হয়। দুইজন লিডার যারা আর কি, ওদের মধ্যে লাগলো, পরে দুজন আলাদা হয়ে গেছে ক্লাসের পরে। তখনই আর কি 9 স্টার আর ডিস্কো দুই গ্রুপের এরকম শুরু হয়েছে। পাওয়ার মানে এলাকার পাওয়ার, আমি চালাবো না, ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি হতো যে না আমি চালাবো, আরেকজন হতো না আমি চালাবো, আমার পাওয়ার বেশি, এরকম নিয়ে আর কি মারামারি লাগতো। এলাকায় কাদেরকে চালাবে আসলে? মানে এলাকা চালাবে বলতে ওরা আর কি রুল করবে, এক কথায় আর কি রুল করবে, রেসপেক্ট আর্ন করবে, মানুষ ভয় পাবে ওদের দেখে, এগুলো আর কি। লিঙ্ক আছে কিছু পলিটিক্স। 9 স্টারের লিডারকে একটি অ্যাটাক করছিল আপনার আদনান মারা যাওয়ার 2-3 দিন আগে, ওই 7 নম্বর ব্রিজের মধ্যে ওকে রাতের বেলা কোপাইছে, পরে বাঁচার জন্য ব্রিজ থেকে লাফ দিয়ে দিয়েছে। কারা কোপাইছে? এই ডিস্কো গ্রুপের আর কি, ছোটন, টনিকেরা আর কি। বিগ বস যে গ্রুপটা, এটা আসলে হলো ছোটনের গ্রুপটা। এই গ্রুপটা ডিস্কোর সাথে হাত মিলাইছে আর কি 9 স্টারের, মানে ওদেরকে ডমিনেট করার জন্য 9 স্টার গ্রুপটাকে। কারণ 9 স্টার গ্রুপের মানে পপুলেশনটা একটু বেশি আর ডিস্কোর কম, কারণ ডিস্কো আর বিগ বস আর কি একসাথে হয়েছে।
যার যার বিড়ি খায়, কোক খায়, ঠান্ডা খায়, যে যে দিক খায় আর কি। অনেক আগে দেখছি গাঁথা মাজা খাইতে আনারে খায় না। লেবাসে তো দেখা যায় সব বাড়িওয়ালার পোলাবান, গাড়ি আছে, বাড়ি আছে। আরটা বেশি হলে পোলান তো স্টুডেন্ট কথা কাড়াকাড়ি হয় হেগো লাগে। এনা কোনো কাম নেই, এনরা বাচ্চার তো কোচিং মারিয়ে হেনে বইয়া চাই নিরি। উচ্চ শব্দে মোটর সাইকেল চালানো বা গাড়ি চালানো, এইগুলা প্রায়শ আমরা লক্ষ্য করেছি। আমরা এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক করেছি। আমার সন্তানরা তো এখন আমি কলেজ থেকে যাওয়ার পরে আমি নিজেও বাসা থেকে বেরোই না বাচ্চাগুলো, কারণ লোক কোথায় গিয়ে কার সাথে জড়িত হয়ে যায় কোন ব্যাপারে। আর বর্তমানে ফেসবুক আর মোবাইলে যা হয়েছে এ তো বলারই নেই। আমরা দেখছিলাম এবং একজন সবশেষ যে অভিভাবক বলছিলেন যে তিনি নিজেও অনেক আতঙ্কে রয়েছেন এবং বাসা থেকেও তিনি নিজেও বের হন না এবং তার বাচ্চাদেরকেও তিনি বের হতে দেন না। আমি ডাক্তার মেখলা সরকারের কাছে একটু আসতে চাই। এর আগে একজন দর্শক আমাদেরকে ফোনে বলেছিলেন যে আসলে তার অভিজ্ঞতায় যে গ্যাংগুলো স্কুলের বাচ্চাগুলোকে প্রথমে ইনফ্লুয়েন্স করে, পরে ড্রাগ এবং পরে টাকা নেয়ার জন্য চাপ দেয়। এবং দেখছিলাম যে আরেকজন দর্শক ফোনে বলেছেন যে মূলত বিত্তবানদের ছেলেপেলেরাই এই অর্থের যোগানদাতা এবং তিনি পরামর্শ দিচ্ছিলেন যে যদি এই বিত্তবানদের ছেলেদের অর্থের উৎসটি যদি বন্ধ করা যায় তাহলে অনেকটা সমস্যার সমাধান হতে পারে। ডক্টর মেখলা সরকার, আপনি আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন এবং আপনার মতে এই ধরনের ঘটনা ঘটার মূল কারণগুলো কি? প্রথমত হলো যে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব অপ্রত্যাশিত যদিও, তবে এই ঘটনাটা কিন্তু হঠাৎ করে একদিনে ঘটেনি। এই ঘটনাটা রিফ্লেক্ট করে যে এ ধরনের একটা আমাদের কৈশোররা যে আসলে সাংঘাতিক রকমের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে কৈশোরের ঝুঁকির যদি আমরা কথা বলতে চাই, কৈশোর কিন্তু বয়সটাই এমন যে এটা সবসময় ঝুঁকিপূর্ণ, কারণ এ সময় আমাদের যে মানসিক যে পরিবর্তনের মধ্যে দিয়ে যে বাচ্চারা যায়, যেটা খুবই স্বাভাবিক, যেমন তাদের খুব স্বাধীন চেতা মনোভাব তৈরি হওয়া, তাদের নিজস্ব একটা আইডেন্টিটি তারা খোঁজা, তাদের মধ্যে আবেগের পরিমাণটা অনেক রকমের বেশি রকমের কাজ করা, প্রচণ্ড রকম ইম্পালসিভ হওয়া, অর্থাৎ হলো খুব আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কৈশোরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো একই সাথে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, কারণ হলো যে এই আবেগের বশবর্তী হয়ে বা যেটা বললাম যে খুব ইম্পালসিভিটি বা যে কোনো ধরনেরই যে আমি আইডেন্টিটি তৈরি হওয়া, এই সব কিছুই কিন্তু নানা রকমের ঝুঁকিপূর্ণ কাজে তাকে উৎসাহিত করতে পারে। তো যদি কারণটা আমরা ব্যাখ্যা করি, কারণটা হলো প্রথমত আমাদের কিন্তু আর্থসামাজিক একটা পরিবর্তনের ব্যাপার আসছে, আমাদের প্যারেন্টিং এখানে একটা ফ্যাক্টর, এবং হলো যে হঠাৎ করে যে আমাদের এই যে যুগের যে পরিবর্তন, সময়ের যে পরিবর্তন, এবং পরিবর্তন এবং যে টেকনোলজিগুলো আমার সাথে হাতে এসেছে, এটা কিন্তু আমি 10 বছর আগেও আমাদের বাবা মারাটাতে সম্পর্কে ওয়াকিবহাল না, এবং এখনো হলো তারা যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল না। এটার ব্যবহারটা কিভাবে হবে এবং এটার কনসিকোয়েন্সটা কি, সেটা কিন্তু আমরা না জেনেই আমরা সন্তানের হাতে এটা ধরিয়ে দিচ্ছি। তো আমি বলবো যে এটাও একটা ফ্যাক্টর, কারণ এই যে অনেক ভিডিও গেমগুলো হয় এবং এই গেমগুলো কিন্তু আমরা জানি খুব স্টিমুলেটিং, এবং এখানেও কিন্তু একই ধরনের পাওয়ার গেমে কাজ করে, কারণ বাচ্চার মনের মধ্যে কিন্তু নানা রকমেরই হলো ফ্যান্টাসি তৈরি হয় এবং তারা একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ডের মধ্যে আসলে বিচরণ করে, যার কারণে যখন হলো কৈশোর হয়, তখন যখন তাকে ঘর থেকে বেরোনো শুরু হয়, তারা এটা বাস্তবে রূপ দেওয়ার একটা চেষ্টা ব্যাপারটা থাকে। তো এই যে বিষয়গুলো বলছি, বিষয়গুলো আর এমনি হলো কিন্তু কৈশোরের যে পাড়ায় পাড়ায় মাস্তানি, পাড়ায় পাড়ায় অন্যান্যদের সাথে লেগে যাওয়া, এটা কিন্তু আগেও ছিল, সবসময় হলো কৈশোররা ঝুঁকির মধ্যে ছিল, তারা নানা রকমের আমরা সবসময় একটু ভয় থাকি আমাদের কিশোর বয়সে নিয়ে। কিন্তু এই যে মেরে ফেলা, হ্যাঁ, যে এটা বললাম যে মেরে ফেলা বা এই যে আচরণগুলো তৈরি করা, এটা তাকে রিফ্লেক্ট করছে হলো যে তারা আসলে কি পরিবেশে বড় হচ্ছে, এবং এই যে তাদের একটা পাওয়ার গেম, যেটা পাওয়ার গেমটা কিন্তু যখন হলো বাচ্চার মধ্যে ফ্যান্টাসি তৈরি হচ্ছে, পরিবারের মধ্যেও কিন্তু দেখছে, আশেপাশের মধ্যেও আমরা দেখছি যে এই জিনিসগুলা সোসাইটিতে কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছে, রিওয়ার্ডেড হচ্ছে। কাজে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব একটা পানিশমেন্টের ব্যাপার নেই, কাজে সেই জায়গাগুলোও কিন্তু হলো কৈশোর মনের মধ্যে, অর্থাৎ তাদের মন তো অপরিণত, হ্যাঁ, এবং অর্থাৎ হলো যে তাদের যে এই যে পজিটিভ যে তাদের চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু আমরা যদি হলো ভেন্টিলেট করার সুযোগটা আমরা না দিই, তাদের যে অসম্ভব যে প্রাণ শক্তি আছে, এই প্রাণ শক্তি যদি আমরা হলো কোনো ক্রিয়েটিভ কাজে ব্যবহার না করে, তাকে যদি আমরা খেলার সুযোগ না দিই, তাকে যদি উপযুক্ত অন্যান্যদের মানুষের সাথে মেশার সুযোগ না দিই, তাহলে কিন্তু হলো যে বাচ্চাদের নানাভাবেই হলো ডিরেলমেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, পরিবারের সাথে সন্তানের সময়,
পরিবারের সাথে সন্তানের সময়টা কিন্তু সন্তানকে যত বেশি তাদের বন্ডটা স্ট্রং থাকে, অর্থাৎ হলো ঘরের সাথে সে যত বেশি রুটেড থাকবে, তত কিন্তু হলো বাইরের জিনিসটা আমাকে হাতছানি দিবে ঠিকই, আমাকে ডাকবে ঠিকই, কিন্তু ওখান থেকে হাতছানিটা হলো তাকে ইনফ্লুয়েন্স করবে। কাজে হলো যে পরিবারের সাথে যত বেশি তার সম্পর্কের জায়গাটা বন্ধুত্বপূর্ণ এবং আস্থাপূর্ণ হবে, তো সেই জায়গাটাও কিন্তু তাকে এই জায়গাটাতে প্রোটেক্ট করতে সাহায্য করবে। যে জিনিসটা আসলে দিন দিন আমাদের শিথিল হয়ে যাচ্ছে, আমাদের যেমন সময়টা খুব কম, এবং যতটুকুন আমরা সময় পাই সে সময়টাও কিন্তু আমরা পরিবার মানে সন্তানকে না দিয়ে তাকে আমাদের একটা ডিভাইস দিয়ে দিচ্ছি। আমাদের যে টাইমের কম্পেনসেশন কিন্তু আমরা করছি নানা ম্যাটেরিয়ালিস্টিক বিষয় দিয়ে, যেটা কিন্তু হলো বাচ্চার জন্য হলো আমার প্রথমত তো আমার সাথে সম্পর্কের জায়গাটা দূরত্ব তৈরি করছে, সাথে সাথে আমি নিজেই কিন্তু তাকে একটা না জেনে একটা ঝুঁকিপূর্ণ জিনিসই আমি তার হাতে ডিভাইসটা আমি তাকে তুলে দিচ্ছি। যেমন একটা ফেসবুক, এটা কিন্তু হলো যে একদমই হলো সাংঘাতিক, কিন্তু আমি বলবো হলো খুবই রিস্কি জিনিস। হ্যাঁ, কারণ হলো যে এখানে তার নানা রকম মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়, নানা বিষয়ের সাথে পরিচয় সুযোগ হয়, এবং সেটা কিন্তু রাইট রং এটা বিবেচনা করার মতন কিন্তু ক্ষমতাটা বাচ্চার থাকে না। কাজে অভিভাবকদের কিন্তু নির্ধারণ করতে হবে যে কোন বয়সের বাচ্চাদের আমি দিচ্ছি। এখন একটা প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই, এই অবস্থা যে চলছে, তাহলে আমাদের বাংলাদেশে এই কিশোর অপরাধের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? কিশোর অপরাধ ভবিষ্যৎ শুধুমাত্র কিশোর অপরাধ না, মানে আমরা কোন জেনারেশনটা তৈরি করছে, এবং এই যে বললাম যে আমাদের নতুন টেকনোলজি আমাদের হাতে চলে আসছে, এটার যে যদি আমরা প্রপার ইউজটা না করতে পারি, শুধুমাত্র অপরাধ বাড়বে যে তা না, আমরা কিন্তু অনেক বেশি করে আইসোলেটেড হয়ে যাব, আমাদের মধ্যে সেলফ সেন্টার্ডনেস অনেক বেশি হয়ে যাবে, এবং লাইফের সাথে যে কানেক্টিভিটি সেটা তো অবশ্যই এটা আসছে। কাজে হলো যে আরো 10-15 বছর বয়স পরে আসলে কি হবে। হ্যাঁ, কাজে সেই জায়গাটা কিন্তু অবশ্যই খুব চিন্তার ব্যাপার। এবং এই যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, সোশ্যাল স্কিলগুলো কিন্তু তাদের তৈরি হচ্ছে না, অর্থাৎ তাদের যে নানা রকমের ঘাত প্রতিঘাত আসবে, এগুলো তারা কতখানি হলো কোপ করতে প্রস্তুত, কতখানি আমরা প্রিপেয়ার করছি আমার সন্তানকে, যে আমাদের জীবনের যে নানা রকমের জটিল বিষয়গুলো আমাদের সন্তানের জন্য, প্রত্যেকের জন্য আমাদের যে অপেক্ষা করে থাকে, সেটাকে তারা কতখানি কোপ আপ করতে পারবে। এবং এই যখন আমরা কোপ আপ করতে না পারি, তখনই কিন্তু নানা রকমের অঘটন আমরা ঘটিয়ে ফেলি, কেউ আরেকজনকে হত্যা করে, কেউ আবার নিজেদেরকে আমরা আঘাত করি। তো সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কাজে আমি বলবো হলো যে যেটা সবচেয়ে বেশি যদি আমরা প্রোটেক্ট করতে চাই, এই জেনারেশনকে প্রোটেক্ট করতে চাই, এক ধরনের মানে প্রপার গাইডলাইন মানে প্যারেন্টসদের ক্ষেত্রে আসলে পাওয়া উচিত, অভিভাবক ক্ষেত্রের দিকে, অর্থাৎ হলো প্রপার প্যারেন্টিংটা খুব গুরুত্বের সাথে দেখা উচিত। এবং এই যে প্যারেন্টিং আসলে কিভাবে করবে, এটা তো বাবা মা অনেক সময় নিজে নাও বুঝতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে একটা যদি সরকার থেকে কোনো ব্যবস্থা হয় স্কুলের মাধ্যমে, যে নানা রকমের যদি কাউন্সেলিং, যেটা ম্যান্ডেটরি, যে একটা প্যারেন্টসের সাথে যদি এই এক ধরনের কাউন্সেলিং সেন্টারটা থাকে, এটা স্কুলের মাধ্যমে হতে পারে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, যেখানে হলো যে বাচ্চার বাবা মারা অন্তত হলো এই জিনিসটা গাইডলাইনটা পাবে, যে তার যে উঠতি বয়সের ছেলে মেয়ে, তাদের সাথে সে আচরণটা কীরকম করে করবে, এবং হলো কতটুকুন হলো তাদের সুযোগটা দিবে, কতটুকুন দিবে না, কতটুকুন রেস্ট্রিকশন। এটা কিন্তু বাবা মা তো সবসময় আসলে ভালোই চায়, এখন তাদের ভালো চাওয়াটা সন্তানের জন্য ভালো কিনা। একটু অন্য বিষয়ে আসি, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে দুই দিকে কিন্তু দেখছি যে একটি হচ্ছে যে তরুণ বা কিশোর জঙ্গিবাদে তারা যেমনটা ঝুঁকছে, আবার এদিকে গ্যাং কালচারে জড়িয়ে যাচ্ছে, দুই দিকেই কিন্তু একটা এক্সট্রিমিজম আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে আসলে আমরা কিভাবে মোকাবিলা? আমি কিন্তু দুই দিকে বলতে চাচ্ছি, এটা আমি একদিকেই বলতে চাচ্ছি। একটা হলো যে সন্তানের, যেটা বললাম যে তার যে হলো মানসিক গঠনের যে পরিবর্তন হয়, অর্থাৎ যে ভালনারেবল ফ্যাক্টরগুলো তার তৈরি হয়, এই ভালনারেবল ফ্যাক্টরগুলো যদি প্রপারলি সে ইউজ না করতে পারে, সেই বাচ্চাই কিন্তু হলো গ্যাংয়ে ঢুকবে, সে বাচ্চাই কিন্তু হলো নেশায় ঢুকবে, সে বাচ্চাই কিন্তু হলো নানা রকমের এক্সট্রিমিস্ট গ্রুপে ঢুকতে পারে। কারণ তার যে হিউজ এনার্জি, সেটা তো তার সবসময় সে চ্যানেলাইজ করতে যাবে, তার যে সাংঘাতিক প্রাণ শক্তি চ্যানেলাইজ করতে যাবে, তার যে আইডেন্টিটি, নিজের সম্পর্কে যে ধারণা, সেটা স্টাবলিশ করতে যাবে। আমি আবার আসবো আপনার কাছে, অধ্যাপক ডক্টর জিয়াউর রহমানের কাছে আসতে চাই। আপনার মতে আসলে শুধুমাত্র বাবা মা যদি ঠিকমতো প্যারেন্টিংটা পায়, তাহলেই কি যথেষ্ট? না, প্যারেন্টিং একটা বড় জিনিস, নো ডাউট, কিন্তু শুধুমাত্র প্যারেন্টিং দিয়ে ইম্পসিবল। কারণ আপনি যদি আমেরিকান যে জুভেনাইল যে সমস্ত ডিলিনকুয়েন্টদেরকে প্রিভেন্টিভ যে মেজারগুলো নেওয়া হয়েছে, আপনি দেখবেন সেখানে তারা মানে পরিবারের বাইরে আফটার স্কুল যে প্রোগ্রামগুলো, যে স্কুলে যাচ্ছে না বা ড্রপ আউট স্কুল, যে যারা যে ইয়েগুলো আছে, বা তারা যে পিয়ার গ্রুপ যারা যেখানে বসে আড্ডা দেয় মেলামেশা করে, সেই সমস্ত জায়গাগুলোকে তারা এনভায়রনমেন্টগুলোকে চেঞ্জ করার জন্য এই সমস্ত ছেলেপেলেকে তারা নতুনভাবে নতুন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে। এখন আপনি পিতা মাতা খুবই ভালো, তারা চেষ্টা করছে প্যারেন্টিং, এখন কতটুকু করবে? ঠিক আছে, আপনি একটা জায়গা থেকে বললেন যে পিতামাতার তো বয়সের কারণে
বা ব্যাকগ্রাউন্ডের কারণে তার ল্যাকিং তো থাকতে পারে। এটাই তো বাস্তবতা। আপনি এখন কথা হচ্ছে যে যুগ চেঞ্জ হয়েছে। আপনার অনুশাসন ছিল কি আগে? অনুশাসন ছিল যে আমাদেরকে পিটিয়ে আমাদের শিক্ষকরা আমাদেরকে মানুষ করতেন, তাই না? এমনকি আপনি দেখবেন যে কথাটা আমি বলেছিলাম, এলাকার বড় ভাইরা ছোটদেরকে যে শাস্তি দিত, কান ধরে উঠবোস করার করাচ্ছে, জন্য। হাতের মধ্যে একটা হয়তো কলম দিয়ে, এই জিনিসগুলো ছিল, এগুলো কিন্তু লেভেলের শাস্তি। এখন ওই সময় কিন্তু ওই অনুশাসনের সাথে কিন্তু সেটা সাদুর্যপূর্ণ ছিল। এখন আপনি যদি একটা ছেলে বা মেয়েকে গায়ের মধ্যে হাত দিয়ে, অর্থাৎ এই যে আমি এই কারণে বলছি চেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট, চেঞ্জ ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট, যে এমন একটা সন্ধিক্ষণে আমরা আছি যে কতটুকু শাসন করতে হবে, আবার শাসন করে সে আত্মহত্যা করে বসে কিনা। কারণ আমরা এরকম শুনেছি, আমরা এই ইংলিশ মিডিয়াম, নাম বলছি না আমি, স্কুলের কথা শুনেছি যে আমাকে তুমি যদি আইফোন 7 না দাও আমি আর বাসায় আসবো না। তো আলটিমেটলি আমি বলছি পুরো সোসাইটির মধ্যে এই যে ফেসবুক, এখন কথা হচ্ছে যে ফেসবুক তো খারাপ কিছু না, আমি বলছি যে এটা তো, আমি বলছি যে এটার আয়রনি, আমি যে কথা আপনাকে প্রথমে বলেছিলাম যে মডার্নিটির একটা আয়রনি, নগরায়নের একটা আয়রনি, যে এটা যখনই বাড়তে থাকবে এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যখন আপনি চেকারগুলো যখন না নিতে পারেন, আমাদের মতো একটা দেশ, দ্রুত বর্ধনশীল দেশ, এখানে তো এই চেকারগুলো আগের থেকে ছিল না। এখন যেই ইনস্টিটিউশন বা অনুশাসনগুলো ছিল সেগুলো তো অবসলেট হয়ে গেছে, সেগুলো তো সেই মাস্টার টিচারও যদি আজকে ধরেন এই যে কথাটি বলেছেন, টিচার যদি অনুশাসন করতে যায় দেখা যাবে যে কার ছেলেকে শাসন করতে যেয়ে তার চাকরি চলে যাবে। এখন সামন্তবাদী যে মানসিকতা, সেই মানসিকতাটাও কিন্তু এখনো রয়ে গেছে, পুরোপুরি যায়নি। তো ফলে আমি এই জন্য বলছি যে এমন একটা ট্রানজিশনের মধ্যে অবস্থান করছি। ধরুন আমেরিকান সোসাইটিতে তারা দীর্ঘদিন কিন্তু এটা ফেস করেছে। এখন আপনাকে বলি 75 মিলিয়ন জুভেনাইল ডিলিনকুয়েন্টস আমেরিকা। এর মানে কিন্তু এই নয় যে আমি বলছি যে আমি পার্থক্য করছি বা কম্পেয়ার করছি, তা না। আমি বলছি যে এত সমস্ত মেজার নেওয়ার পরে, এত সমস্ত প্রিভেন্টিভ নেওয়ার পরেও কিন্তু তারা মানে এটা আমি 2014-এর স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, 2012-এর থেকে প্রায় 2 মিলিয়ন জুভেনাইল ডিলিনকুয়েন্ট বেড়ে গেছে। আমি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আদনানের বাবা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা চাই না আর কোনো আদনানকে প্রাণ দিতে হোক, এই জন্য আমাদের এখন কি কি মেজার আসলে নিতে হবে? আপনি যদি দেখেন, মানে আমি বলছি যে যেহেতু আমরা দ্রুত বর্ধনশীল, আমাদের কিন্তু অনেক আগে যে কথাটা আমি বলেছিলাম, হয়তো আমি লিঙ্ক করতে পারিনি সেই সময়, যে এই যে পুলিশ বাহিনীর মধ্যে এই যে আপনি সর্বশেষ কাউন্টার টেরোরিজম ইউনিট সংযুক্ত হলো, মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনার এক একটা সেক্টরটা খুব ডিম্যান্ডিং হয়ে গেছে তার জাস্টিসটা এনশিওর করার জন্য। আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আনরেস্ট রোখার জন্য আপনি সেখানে একটা সুন্দর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের জন্য আপনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করেছেন। আপনার গার্মেন্টস 2-3টা পর্যন্ত শিপমেন্টের জন্য যাচ্ছে, আপনি হাইওয়ে পুলিশ করতে বাধ্য হয়েছেন, যদিও তার অ্যাক্টিভিটিস কিন্তু সেইভাবে নাই। তো আলটিমেটলি আপনি যদি এই উন্নত বিশ্বের দিকে তাকান, দেখবেন যে সেখানে কত স্তরের এই জুভেনাইল ডিলিনকুয়েন্সি চেক দেওয়ার জন্য গভর্নমেন্ট এজেন্সি, তার পাশাপাশি আপনি দেখবেন যে যেই ভলান্টারি অর্গানাইজেশন, অর্থাৎ আপনার ট্রেডিশনাল ইনস্টিটিউশন কাজ করছে না। ধরেন ফ্যামিলির কথা আমরা বলছি, ইম্পসিবল। একজন মা এসে বলতেছে, কাঁদছে, বলছে যে আমি সারা জীবন 30 বছর চাকরি করলাম, আমার তো চাকরি করাটাই ভুল হয়েছে, আমি যেভাবে আমার ছেলেকে মানুষ করতে চেয়েছিলাম আমি মনে হয়েছে চাকরি না করলে হয়তো, একটা ইলুশন তার কাছে। কিন্তু কথা হচ্ছে যে আমেরিকাতে কেন আপনার ফ্যামিলির পরিবর্তে পাশাপাশি আপনার এই ডে কেয়ার সিস্টেম চালু হয়েছে, কিংবা যেই ভলান্টারি অর্গানাইজেশন যেভাবে হয়েছে ছেলে মেয়েদেরকে কোপ করা, সামারের সময় আপনি সমস্ত ছেলে মেয়েদেরকে সেখানে রিওয়ার্ড দেওয়া হয়, আপনি এত ঘন্টা কাজ করলে সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটটা দিয়ে আপনি জব মার্কেটে, অর্থাৎ তাদেরকে ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসে। এখন একটা সময় পর্যন্ত আমাদের এনজিও যারা ছিল, এনজিও তো একটা বিরাট ভূমিকা পালন করেছে। এখন তারা কিন্তু আপনি দেখবেন যে এজেন্ডাগুলো নিয়ে কাজ, এখন এই সমস্ত এজেন্ডার উপরে বোধ আপনার আমি বলছি সরকারি জায়গার থেকে এবং বেসরকারি যে এনজিওগুলো আছে তাদের জায়গা থেকে এজেন্ডা সেট করা দরকার। শেষ করছি, আর একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমেরিকাতে 0 থেকে 5 এজ গ্রুপ, 6 থেকে 11 এজ গ্রুপ, 12 থেকে 17 এজ গ্রুপ আলাদা ভাগ করেছে। এখন একটা 5 বছরের বাচ্চা, আমি বলছি যে 5 বছরের বাচ্চা কি ডিলিনকুয়েন্ট বিহেভ করবে, তারা দেখছে যে এই ছেলেটার, এটা মেঘলা সরকারের বিষয়বস্তু, যে ওই 5 বছর 3 বছর 4 বছর তার মেন্টাল ইলনেস আছে কিনা। কারণ এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যে সমস্ত যে সিঙ্গেল মাম, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, সেই বিষয়টি করতে ডক্টর মেঘলা সরকার বলেছিলেন যে স্কুলে সরকারের পক্ষ থেকে একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে, মাস্ট।
জি, প্যারেন্টাল কাউন্সিলিং। আমাদের একজন দর্শক ফোনে আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আমার নাম হচ্ছে আমির আলী। জি, ফরিদপুর থেকে বলছি। জি, খুব সংক্ষেপে। আপনার এই কিশোরদের এই এই অধঃপতনের মূল কারণ হচ্ছে আপনার যে ওই মানে আপনার ওই মানে মাদক আছে, আপনার গিয়া মানে বিলাসিতা আছে, তারপরে গিয়ে আপনার যে ফেসবুক আছে, তারপরে আপনার যে ইন্টারনেট আছে। জি, এগুলো চট করে আমাদের মধ্যে এই দেশে হওয়াতে এরা এই ধরায় পড়ছে। যদি এটা চট করে না হতো, যদি বুঝতে পারতো, জানতে পারতো যে এর মধ্যে ভালো কোনটা মন্দ কোনটা, এই জিনিসটা না বোঝার কারণেই এই জিনিসটা হচ্ছে। আর মাদক তো মনে করেন আমরা বুঝতে পেরেছি জনাব আমির আলী আপনার প্রশ্নটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা আসবো সরাসরি কবির হোসেনের কাছে। আপনার কাছে কিছু বিষয় আমরা জানবো। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি ঝুঁকিতে কিশোর তরুণ। একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে তারপর আলোচনা আসবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন বা মতামতটি রাখবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খসরু বলছিলাম পিরোজপুরের কাউখালী থেকে। জি, যে আমি যদি ভুল বলে না থাকি, আমাদের দেশে দেখালাম ঐশী কিন্তু তার মা বাবাকে খুন করেছেন। সেখানে আমরা গণমাধ্যমে দেখেছি, মাদকের কারণে হোক, সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক, গণমাধ্যম সচেতনতামূলক প্রচার করছেন গণমাধ্যম। আপনারা বলছেন, কিন্তু আমরা সেটা গ্রহণ করছি না কেন? আমার প্রশ্ন কেন? এই কারণে যে এত কিছু হওয়ার পরে কিন্তু আমরা গ্রহণ করছি না। সামাজিক যোগাযোগ মাধ্যম একটা নীতিমালা থাকা উচিত। কোন বয়সের ছেলে সামাজিক যোগাযোগ, আমার ব্যক্তিগত মতামত। সব মিলিয়ে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কবির হোসেনের কাছে আসতে চাই। বেশ কিছু বিষয় কিন্তু এসেছে যে ফেসবুক এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেই আধিপত্য বিস্তারের যে বিষয়টি, যেটি একটি গ্রুপের বা একটি গ্যাংয়ের একজন সদস্য বিষয়টি বলছিলেন, এবং বিত্তবানদের ছেলেও যেমনটা জড়িত, আবার তেমনি নিম্নবিত্ত বা মধ্যবিত্তর পরিবারের সন্তানরাও কিন্তু এখানে জড়িত। বিভিন্ন আমরা যদি দেখি যে এই যে গ্রেফতারকৃত যারা হয়েছে, যে ডিস্কো বয়েজ গ্রুপের গ্যাং লিডার সেতু, সে রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী এবং সে মধ্যবিত্ত পরিবারের সন্তান। এবং এছাড়া ওই গ্রুপের অপরজন জুইস, তিনি উত্তরা স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র, তার পিতা একজন মুদি দোকানি। এবং এছাড়াও বিগ বস গ্রুপের অন্য সদস্যরাও নিম্নবিত্ত পরিবারের সদস্য আছে। কেউ কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ ইজি বাইকের চালক, কেউ গার্মেন্টসে চাকরি করেন। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষই কিন্তু এই গ্রুপগুলোতে রয়েছে। আপনি আসলে কি, আপনার কি মত যে কেন এই গ্রুপগুলো হচ্ছে, বা এই হওয়ার পেছনে কি শুধুমাত্র যে টাকা পয়সা বা তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো, এই আর কি কি বিষয় রয়েছে, এবং কিভাবে এটাকে একজন অভিভাবক হিসেবে মোকাবেলা করা উচিত? জি, প্রথমে আমি যে আগে বলেছিলাম বাবা মায়েদের কারণেই ছেলেরা মেয়েরা বিগড়ে যাচ্ছে। এটার একটাই কারণ হলো আমাদের উত্তরা, ধানমন্ডি, গুলশান, এসব যত জায়গায় যারা বাড়ি করেছে আর কি, এখন বর্তমানে যারা আছে, তারা ম্যাক্সিমাম কিন্তু বাইরের থেকে এসে এখানে বাড়ি করছে। সরকার রাজুক থেকে 3 কাঠা 5 কাঠা একটা অ্যালট সম্পত্তি দিছে, সে এখানে এসে একটা বাড়ি করছে। বাড়ি করার পরে কি হলো, সে যে বাচ্চাটা, ওর বাবাও কম শিক্ষিত, মাও কম শিক্ষিত। তার কারণে এর ব্যবসা বাণিজ্য মানে বেশি হওয়ার কারণে তার টাকা পয়সাটা এমন হয়েছে, সে গ্রামের মানুষকে মানে একটা, এটাকে কি বলে, হ্যাডম দেখাবো, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলে এই স্টাইলে চলে, এরকম তারা তার ছেলে মেয়েদেরকে করতে দেয় এবং তাদের পিছনে অডেল টাকা পয়সা খরচ করে। এখন সে টাকা পয়সাটা কীভাবে ইনকাম করে সেটা আমার জানা নেই, কিন্তু
শিক্ষার কারণে, মানে ওই যে মা বাবার শিক্ষাটা কম, ওই শিক্ষাটার কারণে ওই যে ফেসবুকের কথা বললেন, ফেসবুকের মর্মটা কি, এটা কিভাবে সেই চালাইতে পারবে, কোন বয়সে চেয়ে তার দিলে ভালো হবে, ওটা তো সে নিজেই জানে না। তার ছেলেকে কিভাবে সে করবে। এবং সন্তানদের মধ্যেও কিন্তু একটা মানে মোবাইল ফোনের লেটেস্ট মডেলের দামি মোবাইল ফোনের একটা প্রতিযোগিতা আছে আইফোন ছাড়া বন্ধুদের মধ্যে। এখন আমার বাবার অডেল সম্পত্তি, অডেল টাকা পয়সা আছে, আমার পাশে আমার এক বন্ধু সে ভালো মোবাইল নিয়ে আসছে, মাকে গিয়ে অ্যাপ্রোচ করলো, আমাকে কিন্তু কালকে আইফোন দিতেই হবে, নাহলে কিন্তু আমি স্কুলে যাব না। তো বললো যে আইফোন দিতে হবে, ঠিক আছে তোমাকে আইফোন দিব। বাট এই আইফোনের অর্থটাই তো উনি জানেন, আইফোনটা কি। তাহলে পিতামাতাকেই সবার আগে সচেতন হইতে হবে। এটা হলো 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হলো পিতা মাতার থেকে যখন বাইরে সকাল 8টার সময় স্কুলে চলে যায়, তারপরের দায়িত্বটা কিন্তু স্কুলের স্কুল কর্তৃপক্ষ বলেন, স্কুলের ক্লাস টিচার বলেন, সবাই। কিন্তু স্কুল থেকে যখন সে আবার বের হয়ে গেল তখন কিন্তু স্কুল ছুটির পর না, স্কুল ছুটির পরে যে দায়িত্বটা সে তো তার গার্জিয়ানের, সে তার মার, তার বাবার। সে স্কুলের গেটে ছুটি হওয়ার সময় দাঁড়ায় থাকবে, আমার ছেলেকে আমি পিক করে বাসায় নিয়ে আসবো। কিন্তু তারা তো ওই যে বলে না, আমি আসি ওই যে জি সিনেমা, জি জলসা, অমুক সিরিয়াল নিয়ে বসে আছি, আমার ছেলে হ্যালো আম্মু আমি তো আজকে আসবো না, আচ্ছা আসিস না। উনি তো ওই করে আসে, ওই যে জি ইন্ডিয়ান যে চ্যানেলগুলো চলে ওই সিরিয়ালের ভিতরে তার দেমাগ ঢুকে আছে। কারণ এরকম ভাবে সে তার ছেলে কিভাবে কি করতেছে, মেয়ে কি করতেছে তা কিছুই খোঁজ নিতে পারতেছে। বেশ কিছু ফ্যাক্টর আসলে এসেছে। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাব, এটাই শেষবারের মতো বিরতি আজকের জন্য। তারপর আমরা আসলে সবার কাছ থেকে একটু জানতে চাবো যে আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই, এই অবস্থার থেকে আমরা বের হয়ে আসতে চাই, কি কি পদক্ষেপ নিতে হবে। জি, আপনি কি কিছু সংযুক্ত করবেন এখন? জি, এখানে ওই যে আরেকটু বললাম যে ওই যে ম্যাডাম বললো যে স্কুলে কাউন্সিলের কোনো সিস্টেমই নাই বাংলাদেশ। জি, এখন আমার যেটা আবেদন ছিল যে ম্যাডাম বললো, একজন দর্শক বলল, ফেসবুক বা স্মার্টফোন চালানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান যেই সরকারই আসুক, নেক্সট একের পর এক সরকার পরিবর্তন হয়, যে সরকার আসুক একটা নীতি নির্ধারণ করে দেওয়া উচিত, 18 বা 17 বা 19 বয়সের ভিতরে সে স্মার্টফোন চালাইতে পারবে না। আরেকটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছেন ঝুঁকিতে কিশোর তরুণ। আমি প্রথমেই একটু অধ্যাপক ডাক্তার মেখলা সরকারের কাছে আসতে চাই। একজন দর্শক কিছুক্ষণ আগে ফোনে বলেছিলেন যে আসলে অনেক কথা বলা হয় কিন্তু বাবা মারাও সচেতন হন না, সমাজের উপরও এটার কোনো প্রভাব পড়ে না। তাহলে আসলে সমাধানের পথ কি? সমাধানের পথ তো আসলে বাবা মার এখানে সচেতন হতেই হবে। এই যে নানা রকমের আপনারা প্রোগ্রাম হচ্ছে, মিডিয়াতে কথা বলছে, এক ধরনের কিন্তু হলো যে মানে সচেতনতা বা মানুষের মধ্যে অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ আগেও আমরা দেখেছি অনেক সামাজিক ইস্যুগুলো রেজড হয়েছে, সেটা কিন্তু সচেতনতার মাধ্যমে আস্তে আস্তে কমে গিয়েছে। তো প্রথমত আমি বলবো হলো যে অভিভাবকদের যে সচেতনতাটা, বিশেষ করে হলো যে আমরা কোন বয়সে কতটুকুন যে ডিভাইস দিচ্ছি কতটুকুন, বিশেষ করে হলো যে স্মার্টফোন বা মানে এই ব্যাপারগুলোতে সতর্কতা মানে রাখা উচিত। এবং এই যে যদি যোগাযোগের ব্যাপার হয়ে থাকে তাহলে বেসিক ফোনগুলো ইউজ করতে পারে। এবং যদি মানে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট, এটা নিয়ে আমরা বন্ধ করতে বলছি না, কিন্তু এটা অবশ্যই হলো যেমন ডেস্কটপ যদি ইউজ করে ওপেন স্পেসে হয়, যেখানে সবাই দেখতে পারবে। অর্থাৎ হলো এমন কোনো ডিভাইস ইউজ করবে না যেখানে বাচ্চা সম্পূর্ণ তার নিজের কন্ট্রোলে থাকবে, যেটা সুপারভিশন থাকতে পারবে না। সাথে সাথে হলো যে বাচ্চাদের কিন্তু সোশ্যাল ট্রেনিং, সোশ্যাল স্কিল ট্রেনিংটা করা উচিত। এই যে নানা রকমের ঘটনা ঘটছে, এটাতে অনেক সময় অভিভাবকরা স্বাভাবিকভাবে খুব উদ্বিগ্ন হয়ে পড়ছে, কিন্তু উদ্বিগ্নতা হওয়ার ব্যাপারটা যেন এরকম না হয় যে আমাদের সন্তানদের আবার আটকে রাখে, কারোর সাথে মিশতে না দেয়।
যে জিনিসটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে যখনই হলো আমরা অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে যাই, বাচ্চাদের আরো বেশি আগলে রাখি, তখন কিন্তু হলো যে আরো বাচ্চাটা ভালনারেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে অর্থবিত্ত বা চাকচিক্যময় জীবন এই বা অনিয়ন্ত্রিত জীবন যাপন করার যে মানসিকতা, এখান থেকে আসলে বের হয়ে আসার এই জন্য মানসিকতার জায়গায় মানে নিজেদের এটা বুঝতে হবে যে আমি আসলে আজকে যেটা করছি, এই চাকচিক্যের যে লোভ তো আসলে বাবা মারও থাকে। একটা বাচ্চাকে হলো যে আইফোন দিচ্ছে, এটা শুধুমাত্র বাচ্চার যে ডিমান্ড ফুলফিল করছে তা না, অনেক ক্ষেত্রে কিন্তু এক ধরনের কম্পিটিশনটা তার অন্য একজন গার্ডিয়ানের সাথেও থাকে যে ওর ছেলে বা মেয়ে এটা ইউজ করছে, আমার ছেলে ইউজ করবে। কাজেই হলো যে এই মানসিক জায়গাটা কিন্তু নিজেদের বুঝতে হবে যে এই যে ঘটনাগুলো ঘটছে, আমার সাময়িক যে লোভ, সাময়িক যে আমি একটা মানে এক ধরনের আমি গ্র্যাটিফিকেশন ছোটোখাটো ব্যাপারে পাচ্ছি, সেটা কিন্তু একটা বড় ধরনের মূল্য আমাকে দিতে হবে। অর্থাৎ হলো আমি আজকে আমার সন্তানকে বা আমি কি জীবন যাপন করব সেটা কিন্তু আসলে বাচ্চা দেখছে, এবং এটার মধ্যে হলো কনসিস্টেন্ট হওয়া। অর্থাৎ হলো যে বাবা মার প্রতি যে শ্রদ্ধা বা আস্থার সম্পর্ক, সেটা কখনোই হবে না যদি দেখা যায় যে আমি আমার নিজের জীবনে হলো অতটা অনেস্ট না, সৎ না। সেক্ষেত্রে আমি যতই বাচ্চাকে আমি মুখে বলি, কন্ট্রোল করার চেষ্টা করি, সেই বিষয়টা কিন্তু হবে না। সন্তানের সাথে আমি বলবো হলো যে বন্ধুত্বপূর্ণ এবং আস্থার সম্পর্কটা তৈরি করা, যাতে হলো পারস্পরিক আস্থা। অর্থাৎ হলো তুমি যাই করো আমি কিন্তু তোমার পাশে আছি, আমাকে তুমি প্রথম বলবে। তো এই জায়গাটা যদি আসলে, এবং সেক্ষেত্রে হলো কিন্তু যে রেসপেক্টফুল আচরণ সন্তানের সাথে, কিন্তু যদি সে ভুলও করে থাকে সেক্ষেত্রে কিন্তু একদমই হলো তার সাথে এমন কোনো আচরণ করা উচিত না যেটাতে তার হলো আসলে আত্মসম্মানে লাগে। কারণ এটাতে কিন্তু বাচ্চা আরও বেশি ডিরেলড হয়ে অন্যদের সাথে আরও মানে এ বাচ্চারাই বেশি, যেহেতু তারা আইডেন্টিটি খুঁজে এবং তার নিজেদের মধ্যে একটা আত্মসম্মান তৈরি হয়। যখনই হলো পরিবারের প্রতি একটা নেগলেক্ট দেখে, পরিবারের তার প্রতি রেসপেক্টফুল না দেখে, তখন কিন্তু সে বেশি বায়াসড হয়ে যাচ্ছে হলো বাইরের দিকে। অর্থাৎ হলো যে বন্ধুবান্ধবরা তাকে সমর্থন করছে, যে বন্ধুবান্ধবরা তার কথা ওইদিকে যাচ্ছে। আমি আরেকটা প্রশ্ন একটু রাখতে চাই খুব সংক্ষেপে, সেটি হচ্ছে যে আমাদের একজন দর্শকই বললেন যে স্কুলে প্রথমে তার সহপাঠীরাই তাকে গ্যাংয়ে, কবির হোসেন যেমনটি বললেন যে গ্যাং কোনো একটি গ্রুপে বা গ্যাংয়ে যোগদানের জন্য উৎসাহ বা উদ্দীপনা দেয়। এই বিষয়টিকে আসলে কিভাবে এই বিষয়টা আমি বলবো হলো যে এই যে এটা হলো কিশোর তো আসলে এরকম করে পারবে না। যেটা বলছি যে কিশোরের তো মনের মধ্যে নানা রকমেরই হলো জিনিস হাতছানি দিবে, সে নানা কিছুতে ভালনারেবল। এখানে কন্ট্রোলটা কিন্তু করবে হলো তার গার্ডিয়ান, স্কুল কর্তৃপক্ষ। অর্থাৎ হলো যে বন্ধুদের সাথে মেশাটা আমরা বাদ দিতে বলি না, কিন্তু হলো যে কার সাথে মিশছে সেটা কিন্তু সুপারভাইজ করা। এবং যদি একটু খুব সিম্পল টিপস, বাসায় যদি বন্ধুদের আসলে আমন্ত্রণ থাকে, বাসায় যদি সে অ্যাক্সেসিবিলিটিটা থাকে, পরিবারে যদি একটা অন্তত মিল যদি আসলে সন্তানের সাথে খায়, এবং তখন যদি তার সাথে নানা বিষয় রকমের আলোচনা করা হয়, নানা রকমের কথা হয়। কারণ হলো যে আমাদের কিন্তু প্রকৃতিগতভাবে আমরা যেমন অনেক মানে পজিটিভ নেগেটিভ দুটো কোয়ালিটি যদিও আছে, মানুষ কিন্তু পজিটিভিটির দিকেই যায়। কাজে পজিটিভ ইনপুটটা যদি আমি সন্তানের মধ্যে আমি দিতে পারি, পজিটিভ যদি আমি মূল্যবোধের জায়গাগুলো আমরা দিতে পারি, সেই জায়গা কিন্তু হলো যে সন্তানের ডিরেলমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। কিন্তু বাবা মা তো সেই সময়টাই তাকে দিচ্ছে না। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন যে সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে কাউন্সেলিং ডিপার্টমেন্ট তৈরি করা উচিত, সেই কাউন্সিলরদের আসলে যথাযথ ট্রেনিং এরও কি একটি দরকার আছে? অবশ্যই কাউন্সিলর বা একটা যতটুকুন জায়গায় যে একটা প্রপার মিনিমাম যদি একটা ট্রেনিং থাকলেও হলো, যেখানে একেবারেই কোনো কিছুই নাই সেখানে কিন্তু যে একটা মিনিমাম ট্রেন যদি থাকে, যেখানে আরেকটু হলো সুযোগটা বেশি আছে, সেখানে একজন যদি আমাদের একজন মনোবিদ বা সাইকোলজিস্ট থাকে, অ্যাটলিস্ট একটা প্রপার বা রেগুলার একটা ওয়ার্কশপের যদি আমাদের ব্যবস্থা করা হয়, যে টিচার্স ডে যেমন হয়, প্যারেন্টস ডে যখন হয়, প্যারেন্টসদের সাথে একটু বসে তাদের সাথে কথা বলা। শুধুমাত্র প্যারেন্টসের ক্ষেত্রে না, স্কুল কর্তৃপক্ষেরও কিন্তু বিষয়টা জানতে হবে যে বাচ্চার কোন কোন অবস্থা দেখলে বুঝতে পারবে যে কিশোর কিশোরীরা একটু বিপদগামী হচ্ছে, মানে সেটা তাকে প্রপারলি প্যারেন্টসদেরকে ইনফর্ম করা। এবং হলো যদি পূর্বেই হলো জিনিসটা প্রথম থেকে যদি জিনিসটা সচেতন করা হয় এবং ইন্টারভেনশনটা নেওয়া হয়, তাহলে কিন্তু সম্ভাবনাটা। আর হলো যে আননেসেসারি টাকা, আননেসেসারি অবাধ প্রশ্রয়, যা চাবে তাই দেওয়া, এই জায়গাগুলো কিন্তু সন্তানকে আসলে বিপদের মধ্যে ফেলে দিবে। একদম সংক্ষেপে 1 মিনিটের মধ্যে একজন অভিভাবক হিসেবে সকল অভিভাবকের কাছে আপনার চাওয়া কি বা আপনার যা মন্তব্য? সকল অভিভাবকের কাছে যেমন আমি যেটা বলতে চাইছিলাম যে অভিভাবকরা স্কুলে যেমন বাচ্চারা পাঠানোর পরে শিক্ষক ছাত্রদেরকে শাসন করতে পারবে না। এটা নিয়ে থানায় কমপ্লেন করো, ওই করো, আমার ছেলেকে কেন মারলো, এই করলো সেই করলো, এইটা মানে তুলে দেওয়া, বা এটার জন্য যাতে ওরা না করে, এটা যাতে না করে। সরকারের কাছে কি আপনার কোনো বক্তব্য? সরকারের কাছে আরেকটা একটু যোগ করতেছে যে আমরা যে ছেলে দূরে চলে যেতেছি, এটার আরেকটা কারণ হলো যে ধর্ম থেকে সবাই দূরে চলে যাচ্ছে। আমরা যেই ধর্মে আছি,
আমি নামাজ বলেন, পূজা বলেন, ওই যে খ্রিস্টানদের যে কোনো ধর্মের, সবাই ধর্মের থেকে দূরে সরে যেতেছি। ধর্মের সঠিক শিক্ষাটা থেকে, ধর্মের সঠিক শিক্ষার থেকে দূরে সরে যেতেছি। এই কারণে আজকে আমাদের সমাজে এই বিশৃঙ্খলতা। তাই বলে আমার এই যে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা আছেন, ওনাদের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলে চলে গেছে, আমি তো আমার ছেলেকে আর পাবো না, কিন্তু এই পরবর্তীতে আর কারো যাতে কোনো, আসলে এটা বলতে গেলে কি হয়, আমার কাছে আনইজি লাগে। কেন আনইজি লাগে? ডায়লগ হয়ে গেছে যে আর কারো বাবার কোল যাতে খালি না হয়, এটা বলতে এখন আনইজি লাগে। এরকম আমার বাচ্চাটা মারা যাওয়ার ঠিক 2 দিন পরেই তেজগাঁতে চাকু মেরে আরেকটা বাচ্চাকে মেরে ফেলল। ঠিক ওইটা যাওয়ার 2 দিন পরেই যাত্রাবাড়িতে আরেকটা ঘটনা ঘটল। তো এইটা যাতে মানে ওনারা একটু দিক নির্দেশনা থাকে ওদের। আর আমার যে আদনান মারা গেছে, নিরপরাধ ছেলেটা, ওই ছেলেটা যাতে সুষ্ঠু তদন্ত করে আমি যাতে সুষ্ঠু বিচার পাই, এটাই আমার মাননীয় সরকারের কাছে আবেদন। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে যেটা আমি বলছি যে আসলে ব্যাপারটা হচ্ছে যে মডার্নিটি বা আধুনিকায়নের বাই প্রোডাক্ট হিসেবে এই জিনিসগুলো কিন্তু আসবেই। সারা পৃথিবীতে আপনি দেখবেন মানে এই ধরনের ডেভিয়েন্ট বিহেভিয়ার, অর্গানাইজ ক্রাইম, এখন আমাদের মোকাবেলার জন্য যেটা আমরা বলছি, আমরা এর মধ্যে আলোচনা করে ফেলেছি। এখন দেখুন, আপনি যে কথাটা বলি, একেবারে সর্বপ্রথম যে জায়গাটি, আপনি কারেকশন সেন্টারগুলো বাংলাদেশের যে অবস্থায় আছে, এই কারেকশন সেন্টার দিয়ে আপনি প্রিভেন্টিভ মেজার নিতে পারবেন? ইম্পসিবল। তো এটাকে ঢেলে সাজাতে হবে। আমি যে কথাটা, পুলিশের বিভিন্ন শ্রেণী, আপনি আমেরিকাতে যেয়ে দেখেন তাদের নিজস্ব বিরাট মানে একটা দপ্তর এই জুভিনাইল গ্যাং বা জুভিনাইল সাবকালচার নিয়ে তারা ডিল করছে। সময় এসেছে তাহলে নতুন একটি ডিপার্টমেন্ট বা জুভিনাইল ডেলিনকুয়েন্ট, অফ কোর্স, কারণ এটা তো একটা বিরাট অংশ। এবং এটা যেটা আমরা সবসময় বলি, যে কোনো চেঞ্জের কিন্তু প্রথম এফেক্টটা কিন্তু আরও এফেক্ট সব জায়গায় পড়ছে, প্রথম এফেক্টটা কিশোরদের পড়ে, জাস্ট সেই বয়সের কারণে। তো কাজেই আমি বলছি যে এটা যেমন করা উচিত, একই সাথে আমি বলছি পরিবার, তারপর আপনার স্কুলিং, যে কাউন্সিলিংয়ের কথা আমাদের এখানে বলা হলো, মোরাল ডেভেলপমেন্ট, উনি রিলিজিয়নের কথা বলেছেন, সোশ্যাল কন্ট্রোল, কিন্তু আপনি ইথিক্যাল স্ট্যান্ডার্ড, মোরাল, আপনি যদি পুরোটা, এবং এদেরকে রেগুলেট করা, মনিটর করা, কোন স্কুলে কি হচ্ছে, সরকারি দপ্তরগুলো আছে, এই কোঅর্ডিনেশনগুলো যদি না থাকে আমরা, তবে আমি একটা জিনিস বলি যে আমাদের যে মিডিয়া যে কাজটি করছে, আমি মনে করি সবচাইতে এখন প্রয়োজন হচ্ছে এই জনমতটা তৈরি করা। আমি এখন মোর দেন শিওর আজকে কত বাবা মা এই অনুষ্ঠানটা দেখেছে, বুঝলেন, এবং অনেকে, আমাদেরকে শেষ করতে হবে, একদম শেষ কথা, একটা লাইন বলছি যে অনেক বাবা মা আছে, উইথ ডিউ রেসপেক্ট, যারা এগুলো লুকিয়ে রাখে, তারা এগুলো সময় এসেছে সেগুলো স্পিক আপ করে। জি, একদম শেষ কথা। পজিটিভ এনার্জি আছে, সেটা কিন্তু রিলিজ করার প্রপার, অর্থাৎ প্রপার মাঠ, তাকে খেলার মাঠ এবং নানা রকমের সাংস্কৃতিক মানে কার্যক্রম, এই জায়গাগুলোতে কিন্তু সংযুক্ত করা। আপনাদের সব তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চাই না আসলে এই ধরনের আর কোনো ঘটনা ঘটুক। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, এটা নিউজের সঙ্গেই থাকবেন।